আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই তৌহিদ একাডেমিতে। আজকে আমি তোমাদের সামনে নবম, দশম এবং সর্বোপরি এসএসসি পরীক্ষার্থীদের জন্য উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায়ের বীজগাণিতিক রাশির আংশিক ভগ্নাংশের নিয়ম 5, অর্থাৎ যে সকল আংশিক ভগ্নাংশের হরে আমরা বাস্তব, দ্বিঘাত বিশিষ্ট আমরা উৎপাদকসমূহ পেয়ে থাকি এবং যে উৎপাদকসমূহ আমাদের পুনরাবৃত্তি আকারে থাকে সেই ধরনের গাণিতিক সমস্যাসমূহ নিয়ে তোমাদের সামনে আজকের এই ক্লাসটি আমি আপলোড করব। তোমরা ইতিপূর্বে তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে আংশিক ভগ্নাংশের 4টি নিয়মের ধারাবাহিকভাবে তোমরা ক্লাস পেয়েছো এবং আমি চেষ্টা করেছি যে এসএসসি লেভেল সহ ইন্টারের কিছু গাণিতিক প্রবলেম এবং আমি আমার মতো কিছু গাণিতিক সমস্যা তৈরি করে তোমাদের সামনে কিছু ফেসবুকে চিত্র অর্থাৎ প্রশ্নগুলো তোমাদের সামনে আপলোড করেছিলাম এবং প্রতিটি গাণিতিক সমস্যার একটু আলোচনা করে এরপরে আমি একটি গাণিতিক সমস্যার সমাধান করে দিয়েছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমি চেষ্টা করব তোমরা একটু দেখে নাও যে তোমাদের মেন বইয়ের 29 নম্বর যে উদাহরণ আছে বা পেজ 60 যেখানে কাজের যে ম্যাথ আছে, তোমরা যদি দেখো 60 পেজে কাজের অর্থাৎ তোমরা খুব ভালোভাবে যদি দেখো এই গাণিতিক প্রবলেমগুলোর প্রতিটা ক্ষেত্রে আমরা হরে দেখতে পাচ্ছি। দেখো বাস্তব একটি উৎপাদক অর্থাৎ x+1 যদি আমরা 0 ধরি তাহলে x এর মান কিন্তু আমরা -1 বসাতে পারবো, যেখানে x এর মান আমরা বাস্তব পাবো। আর দ্বিঘাত উৎপাদক এখানে x² + 5 এটি দ্বিঘাত বিশিষ্ট আমাদের উৎপাদক। আবার দেখো পুনরাবৃত্তি আছে, অর্থাৎ নিয়ম 3 এবং নিয়ম 4 তোমরা খুব ভালোভাবে যদি ক্লাসগুলো দেখো সেই ক্ষেত্রে খুব সুন্দরভাবে বুঝতে পারবে যে এই ক্লাসগুলোর মাধ্যমে আমি যে চেষ্টা করছি তোমাদের যে ম্যাথগুলো সুন্দরভাবে তোমরা সলভ করতে পারবে, সেই আলোকেই আমি এখানে 5টি গাণিতিক প্রবলেম তোমাদের সামনে একটু আলোচনা করার চেষ্টা করছি। একটু দেখে নাও। সর্বপ্রথমে যদি বলতে চাই, মেন বইয়ের সাথে মিল করে যে 5টি গাণিতিক প্রবলেম এখানে তুলে ধরেছি, এই গাণিতিক প্রবলেমগুলো তোমরা যদি নিয়ম 1 থেকে শুরু করে নিয়ম 4 পর্যন্ত যদি দেখো তাহলে প্রতিটি নিয়মের ধারাবাহিকতায় তোমরা এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারবে। তো লক্ষ্য করো, এখানে আমি বলেছি হর, বাস্তব ও দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক এবং পুনরাবৃত্তি ঘটবে এবং এখানে উদাহরণ 29। আর আরেকটু দেখে নাও, এখানে পেজ 60 পেজ, এই 60 পেজের কাজ তো সর্বপ্রথমে যদি তোমাদের আমি বলতে চাই যে 1/x+1 ইন্টু হয়তো x+2² যখনই আমরা একটি মূলদেয় ভগ্নাংশ পেয়েছিলাম, এখানে x+2 আমি দিয়ে দিই। সেই ক্ষেত্রে আমি তোমাদের বলেছিলাম যে হর দেখো এখানে পুনরাবৃত্তি হচ্ছে এবং হর কিন্তু বাস্তব এখানে, সেই ক্ষেত্রে আমরা লিখেছিলাম দেখো a/x+1 একটি উৎপাদক নিয়েছিলাম। এরপরে আমাদের যেহেতু এখানে 2টি উৎপাদক আছে এবং হর কিন্তু দ্বিঘাত ছিল না, নর্মালি আমরা নিয়েছিলাম b/দেখো x+2 নিয়েছিলাম, আরেকটি উৎপাদক নিয়েছিলাম c/দেখো x+2² নিয়েছিলাম। তোমরা যদি এভাবে মনে করো যে স্যার আমি a/x+1 রাখবো আর এখানে আমি যদি আমি এখানে x+2² করে ক্যালকুলেশনটা যদি করি, আগের নিয়মটাই আমি একটু আলোচনা করছি, সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। কারণ আমরা কোনো একটি ভগ্নাংশকে যখন আংশিক অর্থাৎ পার্শিয়াল আকারে প্রকাশ করব, সেই ক্ষেত্রে আমাদের পার্শিয়াল ভগ্নাংশের হরসমূহ যখন আমরা লসাগু করব, লসাগুটা ঠিক আছে কিনা এটি আমাদের মুখ্য বিষয়। এরপরে লক্ষ্য করো আরেকটি গাণিতিক সমস্যা তোমাদের যদি বলি, x² + 2x প্লাস হয়তো 3 দিলাম বাই তোমরা এবার পেয়েছো x-2 ইন্টু হয়তো পেয়েছো x² প্লাস হয়তো 3 পেয়েছো। সেই ক্ষেত্রে তোমাদের আমি বলেছিলাম যে এখানে দেখো হর বাস্তব এবং আমাদের দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক, সেই ক্ষেত্রে আমরা বাস্তব উৎপাদকের জন্য আমরা a/x-2 নিয়েছিলাম। আর পরবর্তীতে যেহেতু দ্বিঘাত আছে x² জন্য আমরা বলেছিলাম যে bx + c দেখো এখানে আমরা লিখব x² + 3। অর্থাৎ আমরা আগের যে গাণিতিক সমস্যা সমাধান করেছিলাম সেটার সাথে যদি একটু মিল রেখে যদি এগোতে থাকি, সেই ক্ষেত্রে দেখছি যে পুনরাবৃত্তি থাকার কারণে আমরা একই উৎপাদক 2বার লিখছি, কিন্তু 2টি পার্শিয়াল ফ্র্যাকশন আমরা এখানে নিচ্ছি বা আংশিক ভগ্নাংশ নিচ্ছি। আবার যখন x² আকারে যখন হরে আমাদের দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে, সেই ক্ষেত্রে দেখো লবে আমরা bx + c বা আরও যদি
পুনরাবৃত্তি থাকে সেই ক্ষেত্রে আমরা কীভাবে নিতে পারি সেটা একটু দেখে নাও। আমরা যদি বলি এক্স প্লাস 7 বাই, এটাকে আমি বললাম এক্স হয়তো -2, আর এটা বললাম এক্স স্কোয়ার প্লাস 3 হোল স্কোয়ার, তখন আমরা এটা কীভাবে লিখবো দেখো, আমরা বাস্তব উৎপাদকের জন্য এটি লিখে নেব x-2 প্লাস, দেখো এটা কি ছিল বলো তো, ডাবল থাকবে, তাহলে ডাবল থাকার কারণে কিন্তু আমরা যে কাজটি করতে পারবো দেখো, এখানে আমরা লিখতে পারবো দেখো, এরপরে আমরা লিখবো bx প্লাস সি বাই, আমরা এখানে লিখছি দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস আমরা 3 নিলাম একটি উৎপাদক, এরপরে আমরা যেটি পাবো দেখো সি এর পরে আমরা লিখবো দেখো dx প্লাস ই বাই, আমরা এটাকে এভাবে লিখতে পারবো দেখো, এরপরে একটা উৎপাদক দেখো এক্স স্কোয়ার প্লাস 3 হোল স্কোয়ার, এভাবে আমরা সুন্দরভাবে লিখে নিতে পারবো। আমি প্রাথমিক অবস্থায় তোমাদের সামনে এগুলো একটু আলোচনা করছি এই কারণে, তোমরা যে সকল শিক্ষার্থীরা এই আংশিক ভগ্নাংশের ম্যাথগুলো পেয়ে থাকবে বা দেখে থাকবে, তোমাদের সকলকে বলবো যে সুন্দরভাবে যদি তোমরা এই ক্লাসগুলো দেখো বা তোমাদের বন্ধুদের মাঝে এই ক্লাসটি যদি শেয়ার করে দাও, তাহলে অনেক বন্ধুরা তোমাদের এই ক্লাসটি দেখার সুযোগ পাবে। এবং আজকে আমি মূলত তোমাদের বলবো যে আংশিক ভগ্নাংশের পঞ্চম যে নিয়ম, অর্থাৎ চতুর্থ নিয়মটি যদি খুব সুন্দরভাবে তোমরা পারো, সেই ক্ষেত্রে এই পঞ্চম নিয়মের গাণিতিক সমস্যা সমাধান করা কোনো সমস্যা হবে না। আমি শুধু বলবো যে তোমরা অলওয়েজ ধারাবাহিকভাবে পড়াশোনা করবে এবং প্রতিটি গাণিতিক সমস্যার সমাধান করার ক্ষেত্রে তোমাদের এটি মনে রাখতে হবে যে বেসিক কিছু বিষয়, এই বেসিক বিষয়গুলো আগে তোমাদের ভালোভাবে জানতে হবে, তাহলে দেখবে তোমাদের অনেক সহজ হয়ে যাবে যে কোনো গাণিতিক সমস্যার সমাধান করার ক্ষেত্রে। আমি একটু তোমাদের এই ক্লাসটি বিভিন্ন গ্রুপে তোমরা যারা আছো তাদের একটু শেয়ার করে দিই এবং তোমরা তোমাদের বন্ধুদের এই ক্লাসটি শেয়ার করে দিতে পারো, যাতে তোমাদের বন্ধুরা এই ক্লাসটি খুব সুন্দরভাবে দেখতে পারে। এবং আমি একটু দেখে নিয়ে অনেক শিক্ষার্থীরা তোমরা এই মুহূর্তে ক্লাসটিতে সংযুক্ত হয়েছো, তোমাদের সকলকে ধন্যবাদ জানাই যে তৌহিদ একাডেমি ফেসবুক পেজ বা তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে আমি ম্যাথের ক্লাসগুলো নবম শ্রেণী বা এসএসসি যারা 2021 বা 2022 সালে পরীক্ষা দিবে তাদের জন্য আমি ক্ষুদ্র প্রচেষ্টা করে যাচ্ছি। আমি যতটুকু সময় পাই, অর্থাৎ একটু সময় পেলেই তোমাদের সামনে এই ক্লাসগুলো একটু আপলোড করার চেষ্টা করি। একটু যদি বলতে চাই, তোমরা ভালো করে একটু দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খুব সুন্দরভাবে এই ক্লাসটি যদি দেখো শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের অনেক উপকারে আসবে। তাহলে আমি দেখো প্রথমে যে একটি মূলদীয় ভগ্নাংশ ছিল, হরে দেখো পুনরাবৃত্তি থাকার কারণে এখানে কিন্তু দুইটি উৎপাদক ছিল, যার কারণে আমরা দুইটি আংশিক ভগ্নাংশ এখানে নিয়েছি। আবার দেখো এখানে হরে x-2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3, যেখানে x-2 এর জন্য আমরা নর্মালি a বাই x-2 নিয়েছি। পরবর্তীতে দেখো এক্স স্কোয়ার প্লাস 3 থাকার কারণে নিয়ম 4 যদি দেখো সেই ক্ষেত্রে bx প্লাস c নিব। আর এটি কিন্তু পুনরাবৃত্তি ছিল না, বাট পরবর্তীতে যখন আমি পুনরাবৃত্তি আকারে নিয়েছি তখন দেখো হরটা এখানে অ্যাকচুয়ালি 3টি হর আছে, যেখানে a বাই x-2 একটি হর আমরা নিলাম। এরপরে এখানে দুইটা হর থাকার কারণে, অর্থাৎ দুইটি উৎপাদক থাকার কারণে আমরা bx প্লাস c বাই এক্স স্কোয়ার প্লাস 3 নিতে পারবো। আরেকবার নিব, এর পরবর্তীতে দেখো dx প্লাস e বাই এটা নিতে পারবো। তোমরা যদি আগে পর্ব 4 দেখে থাকো যে bx প্লাস c কেন নিব, বা এখানে dx প্লাস e কেন নিব, বা এখানে এক্স স্কোয়ার প্লাস 3 যে আমাদের হর আছে, এই হরটি যখন আমরা পুরো সম্পূর্ণটাই এক্স স্কোয়ার প্লাস 3 সমান যখন 0 ধরবো তখন আমাদের কাল্পনিক মূল চলে আসে, অর্থাৎ এক্স এর বাস্তব মূল আসবে না, বাট এটি দ্বিঘাত সমীকরণ। সেই ক্ষেত্রে আমাদের এই নিয়মটা কিন্তু ফলো করতে হবে। সো তোমাদের বলবো এখন এখানে যে 5টি গাণিতিক প্রবলেম আমি লিখেছি এই নিয়ম 5-এ, এই 5টি গাণিতিক প্রবলেমের এখন যে কোনো একটি গাণিতিক প্রবলেম সমাধান যদি তোমাদের সামনে করে দিই তাহলে ইনশাল্লাহ তোমাদের অনেক উপকারে আসবে। আমি একটু দেখে নিই এই মুহূর্তে তোমরা কে কে এই ক্লাসটিতে সংযুক্ত হয়েছো, তোমাদের অনেক ধন্যবাদ জানাবো। মুশিউর রহমান মুন্না, তুমি অনেক দিন থেকেই তৌহিদ একাডেমি ফেসবুক পেজে টপ ফ্যান হিসাবে সংযুক্ত আছো। এমডি শাহরিয়ার হোসেন সিফাত, খুব সম্ভবত তুমি সৈয়দপুর থেকে সংযুক্ত হও। শিপা দেব, খুব সম্ভবত তুমি সিলেট থেকে সবসময় আমার এই ক্লাসটি সাথে সংযুক্ত হয়ে ক্লাসটি করার চেষ্টা করি। মুসাম্মদ সামিন স্যার, ক্লাস রুটিন দিলে ভালো হয়। আসলে চেষ্টা করি কিন্তু পারি না, ক্লাস রুটিন দিলে তোমাদের অনেক সুবিধা হয়। স্যার আমি ফ্রম পঞ্চগড় থেকে, পঞ্চগড় থেকে তুমি সংযুক্ত হয়ে সবসময় ক্লাস রাও। শাহরিয়ার সিফাত, তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। আমি একটু সময় নিয়ে তোমাদের
এই ক্লাসটিতে একটু তোমরা যদি একটু দেখো, এখান থেকে যে কোনো একটি গাণিতিক সমস্যার সমাধান আমি এখন তোমাদের সামনে সলভ করে দেওয়ার চেষ্টা করব। একটু দেখে নাও। তো প্রথম গাণিতিক সমস্যাটি সমাধান করলে অটোমেটিকলি পরবর্তীতে প্রতিটি গাণিতিক সমস্যার সমাধান তোমরা দিতে পারবে। এবং এখানে যে 5টি গাণিতিক প্রবলেম আমি তুলে ধরেছি, এই গাণিতিক প্রবলেমগুলো তোমরা ধারাবাহিকভাবে যদি বাসায় প্র্যাকটিস করো, নবম শ্রেণীর শিক্ষার্থীদের তো বলবোই, আর যারা 2022 সালে এসএসসি পরীক্ষা দিবে বিশেষ করে তাদের জন্য এই ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট। তো লক্ষ্য করো, এটাই আমি সর্বপ্রথমে আমি ধরে নিয়ে ক্যালকুলেশন যদি করতে চাই, এখানে আমাদের হর যেটা আছে আমি অভেদ দিয়েই আমি শুরু করলাম। তাহলে এটা লিখবো a বাই দেখো x+1 প্লাস দেখো এখানে আমাদের x² + 5 হোল স্কোয়ার আছে, তাহলে এটি পুনরাবৃত্তি আছে। এরপরে আমরা এরপর লিখব bx প্লাস দেখো c বাই দুইটি উৎপাদক থাকার কারণে আমরা পুনরাবৃত্তি হওয়ার কারণে প্রথমে একটি উৎপাদক নিলাম, এরপরে c এর পর আমাদের আসবে dx, এরপরে আমরা লিখব দেখো e, তাহলে dx প্লাস c, এখানে পুনরাবৃত্তি থাকার কারণে আমরা লিখব x² + 5 দেখো হোল স্কোয়ার দিয়ে এটাকে আমরা 1 নং অভেদ দেব। দেখো এটাকে আমরা অভেদ 1 দিব। এখন 1 নং অভেদের উভয় পক্ষকে আমরা যদি x+1 × x² + 5 হোল স্কোয়ার দ্বারা যদি গুণ করি, সেই ক্ষেত্রে আমরা এই ভগ্নাংশটির বাম পক্ষে দেখো পূর্ণ সংখ্যা পেয়ে যাব। সেই ক্ষেত্রে আমাদের যে মান নির্ণয় করা খুব ইজি হয়ে যাবে। তাহলে লিখব 1 নং এর উভয় পক্ষকে আমরা কি করব দেখো x+1 × x² + 5 হোল স্কোয়ার দ্বারা গুণ করে পাই। তাহলে আমরা যদি গুণ করি তাহলে কি পেতে পারি দেখো, বাম পক্ষের উভয় পক্ষকে যখন আমরা অর্থাৎ বাম পক্ষের লবকে যখন x+1 × x² + 5 হোল স্কোয়ার দ্বারা যখন আমরা গুণ করলাম, তাহলে x - 4x - 7 আমাদের লবে থাকবে। এখানে অবশ্যই আমাদের অভেদ দিতে হবে। এখন এই হর দ্বারা যখন প্রথম ভগ্নাংশে গুণ করব, তখন দেখো x+1 আমাদের ক্যালকুলেশন করে লব বাই হর আকারে কাটাকাটি যেটা বলি এটি আমাদের থাকবে না, অর্থাৎ a × x² + 5 হোল স্কোয়ার আমরা পাবো। নিঃসন্দেহে তোমরা বুঝতে পারছো যে আমি এখন যে বাম পক্ষের হরে যে উৎপাদক 3টি আছে, এখানে 3টি, এই উৎপাদক 3টি দ্বারা আমরা বাম পক্ষ এবং ডান পক্ষের প্রতিটি পদকে যখন আমরা গুণ করছি, তখন দেখো শুধু বাম পক্ষে থাকবে কি বলতো, x² - 4x - 7 আমাদের বাম পক্ষে থাকবে। আর ডান পক্ষে দেখো আমরা প্রথম ভগ্নাংশকে যখন হর দ্বারা গুণ করব, তখন x+1 চলে যাবে, শুধু থাকবে দেখো a × x² + 5 হোল স্কোয়ার। এরপরে যদি তোমাদের একটু দেখাতে চাই, প্লাস দেখো লবে এখানে কি থাকবে bx + c ইন্টু আমরা এই ভগ্নাংশের হর দ্বারা যখন গুণ করব, তখন x+5 এখানে ডাবল ছিল, একটি x+5 থাকবে। তাহলে এটা আমরা লিখতে পারবো দেখো x+1 × x² + 5 থাকবে। এরপরে আমরা লিখব যে dx + e ইন্টু দেখো শুধু থাকবে x+1 থাকবে, মাস্ট বি এখানে ব্র্যাকেটগুলো ভালোভাবে আমাদের লিখতে হবে। দেখো এটা 2 দিব, লিখব যা অভেদ, অবশ্যই এটি অভেদ, যা অভেদ এবং x এর সকল মানের জন্য সত্য, x এর সকল মানের জন্য সত্য। তোমরা যদি এই দ্বিতীয় অধ্যায়ের আরও অনেক ভিডিও দেখতে চাও, তাহলে তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে যে তোমরা যদি সার্চ করো উচ্চতর গণিতের বীজগণিত অংশে দ্বিতীয় অধ্যায়ে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি, একদম রুট লেভেল থেকে শুরু করে
সমতার ক্ষেত্রে বা অভেদাবলী কী, বা আমরা যদি বলি ভাগশেষ উপপাদ্য, উৎপাদক উপপাদ্য, বা অনেকগুলো উৎপাদক ছিল যে উৎপাদকগুলো আসলে জটিল ছিল, এই জটিল উৎপাদকসমূহ তোমাদের সামনে আমি আপলোড করেছি। আজকে আমি এই আংশিক ভগ্নাংশের শেষ নিয়মটি অর্থাৎ পঞ্চম নিয়ম বলতে আমি তৃতীয় এবং চতুর্থ নিয়মের সমন্বয়ে যদি এই নিয়মটি বলতে চাই, এই নিয়মের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের মেন বইয়ে যে উদাহরণটি দেওয়া আছে 29 নম্বর উদাহরণ, ওখানে এর পরবর্তী লাইনে তারা ডান পক্ষের অসমতার ডান পক্ষে ক্যালকুলেশন করে এক্সের সর্বোচ্চ ঘাত অনুসারে সাজিয়ে অভেদাবলী ঠিক রেখে আমাদের এখানে সহগ সমীকৃত করা হয়েছে। বাট আমি যে কাজটি করব, এখন যে 2 নং অসমতা পেলাম, এই 2 নং অসমতাতে সর্বপ্রথমে আমি কাজ করব x+1 সমান 0 ধরব, অর্থাৎ এক্স ইকুয়ালস টু আমি -1 বসাবো আমি এই 2 নং অভেদের উভয় পক্ষে। এখন আমি কি করব দেখো, এখন লিখব 2 নং এ x+1 সমান 0, অর্থাৎ আমাদের যে হরে যে উৎপাদক ছিল একটি উৎপাদককে আমরা 0 ধরবো, অর্থাৎ আমরা এখানে লিখব অর্থাৎ x ইকুয়ালস টু -1 বসাবো। বসিয়ে পাই, বসালে কি হতে পারে দেখে নিই। বসালে আমাদের x সমান -1 যদি বসায় তাহলে -1 হোল স্কোয়ার -4 ইন্টু দেখো -1 -7। এখানে কিন্তু এখন আমরা অভেদ দিব না, এখানে সরাসরি মান পাবো, সুতরাং এটা আমরা সমান দিব। তাহলে আমরা একটু সেকেন্ড ব্র্যাকেটে এখানে রাখবো, x এর মান আমরা যেহেতু 1 বসাচ্ছি, তাহলে -1 হোল স্কোয়ার প্লাস 5 হোল স্কোয়ার প্লাস দেখো এখানে আমরা x+1 সমান 0 ধরেছি, সুতরাং এই bx প্লাস সি অর্থাৎ দ্বিতীয় পদটি আমাদের 0 হয়ে যাবে। আবার দেখো এখানে x+1 সমান 0 ধরেছি, আমরা তৃতীয় পদটিও কিন্তু 0 পেয়ে যাব। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি কি পাবো দেখো, -1 হোল স্কোয়ার মানে +1, মাইনাস মাইনাসে +4 হলো, -7 দেখো এখানে আমরা কত পাবো দেখো a ইন্টু তাহলে 1 + 5 পাবো, -1 হোল স্কোয়ার মানে 1, আর এখানে 0 থাকলো। এখান থেকে আমরা কি লিখতে পারবো দেখো, মাইনাস নিঃসন্দেহে 2 পাবো, আর এটা লিখতে পারবো দেখো 1 আর 5 যোগ করলে অবশ্যই 6 হবে, 6 হোল স্কোয়ার মানে আমরা এখানে লিখতে পারবো 36a। এখান থেকে আমরা লিখতে পারবো দেখো a সমান দেখো -2/36, অর্থাৎ আমরা এই দুইটা পক্ষ যেহেতু পরস্পর সমান, তাহলে এর মান আমরা ফাইনালি পেয়ে যাচ্ছি দেখো -1 দেখো 18 পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এর মানটি এখানে -1/18 রেখে দিব। আমরা সর্বপ্রথমে যে কাজটি করলাম, এখানে যে বাস্তব উৎপাদক ছিল x+1, এই x+1 সমান আমরা এখানে 0 বসানোর কারণে আমরা এর মান কিন্তু পেয়ে গেলাম। তোমরা একটু দেখে নাও, এর মান আমরা -1/18 পেলাম। এখন আমরা এই 2 নং যে অভেদ পেলাম, এই 2 নং অভেদকে থেকে আমরা সহগ সমীকৃত করার ক্ষেত্রে ঘাতের ঊর্ধ্বক্রম বা অধক্রম অনুসারে এখন একটু সাজিয়ে নেওয়ার চেষ্টা করব। তোমরা অনেকে এই ক্লাসটিতে সংযুক্ত হয়েছো, তোমাদের জন্য আমি চেষ্টা করি যে ফেসবুক লাইভের মাধ্যমে নবম শ্রেণীর শিক্ষার্থীরা বা এসএসসি যারা 2022 সালে পরীক্ষা দেবে তাদের জন্য এই ধরনের ক্লাসগুলো একটু আপলোড করার চেষ্টা করি। আমি একটু দেখে নিই তোমরা এই মুহূর্তে কে কে সংযুক্ত হয়েছো। তোমাদের সকলকেই ধন্যবাদ জানাই। শিফা দেব, আপনি অনেক সুন্দরভাবে সহজভাবে অঙ্কগুলো বুঝিয়ে দেন স্যার, ধন্যবাদ। থ্যাংক ইউ, আর গ্রেট স্যার শিফা দেব, অসংখ্য ধন্যবাদ। মোসাম্মদ শাম্মিন, ক্লাসের একটা রুটিন দিলে ভালো হয়, চেষ্টা করব। আসলে আমি অনেক ব্যস্ত থাকার কারণে একটি নির্দিষ্ট রুটিন মেনে ক্লাস নিতে পারি না। তো যাই হোক, দেখো এর মান কিন্তু আমরা -1/18 পেলাম। এই 2 নং অভেদাবলী থেকে এখন আমি পাওয়ারগুলো সুন্দরভাবে একটু সাজানোর চেষ্টা করব। নিঃসন্দেহে তোমরা বুঝতে পারছো। এখন আমি লিখব 2 নং থেকে পাই, দেখে নাও এই লাইনটিতে একটু সময় লাগবে, আমরা কিভাবে একটু সাজাবো দেখো। এখন লিখব 2 নং থেকে পাই, 2 নং থেকে পাই কি পেতে পারে দেখো, এখানে লিখব x² -4x -7, দেখো এখানে অভেদ রাখবো। তাহলে আমাদের a ইন্টু x² + 5 x² + 5 হোল স্কোয়ার, এটা আমাদের অবশ্যই a + b হোল স্কোয়ার সূত্র একবার লিখে নেব। দেখো a² + 2ab, তাহলে 10 ইন্টু x² + 5 5 আমরা 25 পাচ্ছি এখানে, প্লাস দেখো আমরা bx + c রেখে দিলাম। এই দুইটা গুণ করলে কি আসতে পারে আমরা একটু দেখে নিই। x এর সাথে x² গুণ করলে আমরা পাবো x³ প্লাস দেখো 5x
এরপরে আমরা বামে একটু সরিয়ে নিয়ে আসি। আমরা এক্স দ্বারা গুণ করলাম এক্স কিউব প্লাস 5x, এরপরে আমরা 1 দ্বারা গুণ করলে আমরা এক্স স্কোয়ার প্লাস দেখো 5 পাবো। তারপর দেখো এখানে ডিএক্স আর এক্স গুণ করলে আমরা পাবো দেখো ডিএক্স স্কোয়ার প্লাস দেখো ডিএক্স, এরপরে ই দ্বারা গুণ করলে আমরা পাবো দেখো ইএক্স প্লাস আমরা ই পেলাম। এখন আমাদের এই রাশিটা কমপ্লিট করা হয় নাই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 7 অভেদ দিব। তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো a ইন্টু এক্স টু দ্য 4 প্লাস 10x স্কোয়ার প্লাস 25। এখানে দেখো b দ্বারা যদি গুণ করি তাহলে আমরা কি পাচ্ছি দেখো b, এখানে আমরা পাবো দেখো b এক্স টু দ্য 4 প্লাস এখানে আমরা 5 আমরা কি লিখবো দেখো 5b এক্স স্কোয়ার পাচ্ছি। ওকে, এরপরে কত আছে দেখো 5b এক্স টু দ্য 4 5b এক্স স্কোয়ার, এরপরে এই b এক্স দ্বারা যদি এই এক্সকে গুণ করি তাহলে আমরা পাবো দেখো b এক্স কিউব। অবশ্যই তোমরা বুঝতে পারছো যে এই b এক্স দ্বারা যখন এটা গুণ করছি এরপরে আমরা কি পাবো দেখো প্লাস, তাহলে এই b এক্স দ্বারা যখন এই 5কে গুণ করব তাহলে 5b আমরা এক্স পাচ্ছি। এরপরে আমরা যেটি পাবো দেখো c দ্বারা গুণ করব, c দ্বারা গুণ করলে c এক্স কিউব প্লাস দেখো 5c এক্স, এরপরে c দ্বারা গুণ করলে আমরা পাবো দেখো c দ্বারা গুণ করলে c এক্স স্কোয়ার, এরপরে আমরা পাবো দেখো প্লাস 5 আমরা c পাচ্ছি। ওকে, এই যে আমাদের সহগ সমীকৃত করার জন্য, কারণ এটি করার উদ্দেশ্য আমরা যদি এক্স স্কোয়ার প্লাস 5 সমান যদি আমরা শূন্য নিতাম, আগের ক্লাসে তোমাদের আমি বুঝিয়েছি এক্স স্কোয়ার প্লাস 5 যে আমাদের হরে যে উৎপাদক সমূহ থাকে এই উৎপাদককে যদি আমরা 0 ধরে ক্যালকুলেশন করতাম তাহলে দেখো এটি একটি আমাদের কাল্পনিক মান চলে আসতো। কারণ এক্স প্লাস 1 সমান আমরা শূন্য যখন ধরেছি তখন কিন্তু এক্স এর মান -1 অতি সহজে বোঝাতে পেরেছি। বাট এটা কেন সহগ সমীকৃত করব, কারণ আমরা এক্স স্কোয়ার প্লাস 5 এটা যদি আমরা টোটালে হোল স্কোয়ার দিয়েও আমরা শূন্য পেতাম, পরবর্তী লাইনে এক্স স্কোয়ার প্লাস 5 সমান শূন্য হতো। এখান থেকে আমরা এক্স সমান প্লাস মাইনাস হোল রুট ওভার -5 হতো, এবং -5-এর ব্যাপারটি বা আমাদের উৎপাদক দ্বিঘাত হওয়ার কারণে যে বেসিক বিষয়টি এটি কিন্তু আমি নিয়ম 4-এ কিন্তু ইন ডিটেলসে আলোচনা করেছিলাম। কাল্পনিক আসে অর্থাৎ ইমাজিনারি আই, অর্থাৎ দুইবার ইমাজিনারি সংখ্যা, অর্থাৎ ইমাজিনারি সংখ্যা যদি দুইবার গুণ করা হয় আই স্কোয়ার হলে তার মান আমাদের আই পেয়ে যায়, যার কারণে এটা আমাদের কোনো বাস্তব মান আসবে না। এই কারণেই কিন্তু আমরা এখানে সহগ সমীকৃত করার জন্য ক্যালকুলেশন করব। আমি একটু দেখে নিই এখানে এর পরের লাইনটি কিভাবে একটু লেখা যায় সেটি ভাবার বিষয়। একটু দেখো আমরা এখন এক্স টু দ্য 4 কীভাবে পেতে পারি দেখে নিই। তাহলে এক্স স্কোয়ার -4x -7 এখানে অভেদ দিব। আমরা এক্স টু দ্য 4 যদি পেতে চাই বি এক্স টু দ্য 4 এ ইন্টু এক্স টু দ্য 4, তাহলে এ প্লাস বি আমরা কমন নিব, অর্থাৎ এক্স টু দ্য 4 কমন নিলে আমরা এ প্লাস বি পাবো। এরপরে আমরা যদি এক্স কিউব খুঁজতে চাই পেতে চাই তাহলে আমরা কি কি পাবো দেখো এখানে কি আছে বি এক্স কিউব, এরপরে আছে দেখো সি এক্স কিউব। তাহলে এখান থেকে আমরা বি প্লাস সি নিব, বি প্লাস যদি আমরা সি নিই তাহলে আমরা এখানে এক্স কিউব পেয়ে যাচ্ছি দেখো সি এক্স কিউব প্লাস বি এক্স কিউব। তোমরা এই ক্লাসগুলো আরেকটু সুন্দরভাবে বুঝতে পারবে যদি তোমরা নিয়ম 4 বা নিয়ম 3 যদি দেখে আসো, বা তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে আমি এই ক্লাসগুলো আপলোড করেছি, বা তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা যদি ভালো করে দেখো তাহলে আমি কেন এখানে সহগ সমীকৃত করব বা আমি কেন মাত্রার ঘাত অনুসারে এক্সের ঘাত অনুসারে আমি সাজাচ্ছি সেটা অবশ্যই বুঝতে পারবে। তাহলে আমি এক্স কিউব নিয়েছি, এখন আসা যাক এক্স স্কোয়ার যদি নিতে চাই তাহলে দেখো 10 এ এক্স স্কোয়ার, তারপর 5b এক্স স্কোয়ার, তারপরে সি আমাদের এক্স স্কোয়ার হচ্ছে। তাহলে পরবর্তীতে আমি যদি একটু দেখতে চাই এক্স স্কোয়ারের সহগ সমীকৃত তাহলে 10a হবে, এখানে 10a পেলাম। তারপরে আমরা এক্স স্কোয়ার তাহলে 5b প্লাস দেখো 5b আমরা পাবো, এরপরে এক্স স্কোয়ার তারপর প্লাস সি পাবো, এখানে প্লাস সি ইন্টু আমরা এক্স স্কোয়ার লিখবো। এরপরে আমরা
এক্সের পদগুলো এক জায়গায় যদি সাজাতে চাই তাহলে আমরা এটা নিয়ে নিয়েছি এক্স স্কোয়ার চলে গেছে, এটাও চলে গেছে, অর্থাৎ কমন নেওয়া হয়েছে। আমরা একটু দেখব যে এক্স যদি কমন নেই তাহলে 5b আমরা পাচ্ছি। এরপরে আমরা পাবো দেখো 5 আমরা সি পাবো, ওকে। এরপরে এক্স, অর্থাৎ আমরা এক্সের সহগ সমীকৃত করার জন্য দেখো 5c নিয়েছি। এরপর কত নিয়েছে দেখো 5bx, এক্স নিয়েছে। এখন ধ্রুবক পদগুলো যদি এক জায়গায় আনতে চাই তাহলে দেখো 25a, তাহলে 25a ধ্রুবপদ যদি আমি একটু খুঁজে বের করতে চাই তাহলে একটু দেখে নিই ধ্রুবপদ বলতে এখানে দেখো। এরপরে আমরা কি পাচ্ছি একটু দেখে নিই। এরপরে আমরা আরেকটি খুব সম্ভবত এক্স বলতে এখানে একটি পদ খুব সুন্দর বাদ হয়ে গেছে, একটু দেখে নিই যে 5bx, এইটা একটু দেখতে হবে 5bx, এটার পরে এটা গুণ করেছিলাম 5bx প্লাস 5cx, ঠিক আছে, ওকে, ঠিক আছে। 5bx 5cx এটার ক্যালকুলেশন তো এটা করেছি, একটু জুট মানে একটু বড় হওয়ার কারণে একটু সময় লাগবে। তাহলে 5c আর 5b কমন নিয়েছে। এখন ধ্রুবপদ যদি নিই তাহলে ধ্রুবপদ বলতে এখানে আমরা প্লাস দেখো এর সাথে 25, তাহলে 25a আমরা নিব। আর ধ্রুবপদ কত আছে এখানে একটু দেখে নিই, ধ্রুবপদ আছে দেখো 5c, এখানে 5c একটু পদ খুব সম্ভবত বাদ হয়ে গেছে, আমি একটু সময় নিব। এইখানে মনে একটি পদ আমার ড্রপড হয়ে গেছে, তোমরা যদি দেখো এখানে এটা নিয়েছি, তারপরে আমি 5bx cx কিউব তারপর 5cx, ও মাই গড, এখানে এই পদটি একটু বাদ হয়ে চলে গেছে। এরপরে আমরা নিতে পারবো দেখো dx স্কোয়ার প্লাস দেখো dx প্লাস ex প্লাস আমাদের ই ছিল, তাহলে একটু বেশি দূর খুব সম্ভবত ভুল হয় নাই, আমি এক্স স্কোয়ার পদগুলোই আমি দেখবো একটু। তাহলে এখানে নিয়েছি x টু দ্য 4, তারপর নিয়েছি এক্স কিউব, তাই এক্স স্কোয়ার নিব। তাহলে এক্স স্কোয়ার যদি নিতে চাই আমি একটু বামে সরিয়ে নিই, তাহলে এখানে পাবো দেখো 10a, এখানে পাচ্ছে দেখো 10a, তারপরে প্লাস 5b, এরপরে প্লাস সি পাবো, সি পাচ্ছি। আর এখানে এক্স স্কোয়ার নিলে ডিএক্স পাবো, এরপর পাবো ডি পাবো। তাহলে টোটালি আমরা ডিএক্স স্কোয়ার এখানে নিলাম। একটু দেখে নাও তোমরা যারা এই মুহূর্তে ক্লাসটি দেখছো, অবশ্যই একটি পদ বাদ পড়ে গেছে স্যার। আচ্ছা, থ্যাংক ইউ, তোমরা আছো অনেকে। শিপা দেব, একটি পদ বাদ পড়ে গেছে। শিপা তোমাকে অসংখ্য ধন্যবাদ। এক্স স্কোয়ার এর পদগুলো আমি নিতে চাচ্ছি, তাহলে আমি এক্স স্কোয়ার নিয়েছি। এখন আসো দেখো, এখন এখানে এক্স নিব, তাহলে এক্স যদি নিতে চাই তাহলে 5b, এরপরে প্লাস 5c, এরপরে হতে পারে কি প্লাস ডি, এরপর প্লাস ই, দেখো প্লাস ই আমরা পাচ্ছি। এখানে আমরা এক্স নিব, এরপরে আমরা 25a, এরপরে আমরা ধ্রুবপদ যদি আনতে চাই তারপর প্লাস 5c পাচ্ছি, আর এখানে আমরা প্লাস ই পাবো, ওকে। তাহলে এই ম্যাথগুলো অ্যাকচুয়ালি একটু সময় লাগবে, তবে অনেক বড় ম্যাথ। এই ম্যাথগুলো একটু ধারাবাহিকভাবে যদি করা হয় বা তোমরা যদি বারবার দেখো তাহলে ইনশাল্লাহ সমস্যা হবে না। আমি একটু রিচেক করে নিই, আমি এই পদটি ঠিক রেখেছি। তাহলে বি এক্স দ্বারা গুণ করলে বি এক্স টু দ্য 4 প্লাস 5bx স্কোয়ার, এরপরে আমাদের 5bx কিউব, এরপর 5bx, তাহলে 5bx ঠিক আছে। এরপরে cx কিউব
এরপর 5cx এরপর cx², এরপর 5c নিয়েছি। ওকে, এরপরে আমাদের dx² প্লাস ডিএক্স প্লাস এক্স প্লাস ই। ওকে, তাহলে x⁴ যদি নিতে চাই তাহলে a প্লাস আমরা b পাবো, তাহলে a প্লাস b কমন নিয়েছি x³ তাহলে x³ বলতে bx³ প্লাস cx³ আর x³ নাই, তাহলে b প্লাস c ইন্টু x³ নিলাম। এরপর x² তাহলে 10a x² তাহলে 10a প্লাস 5b x² যদি নিতে চাই প্লাস c, এরপরে আমরা পাবো d, তাহলে d নিয়েছি। এরপরে x যদি নিতে চাই তাহলে x এর পদগুলো কোথায় আছে আমরা একটু দেখে নিই। x এর পদ 5b, এরপরে 5c, এরপর আমরা d, এরপরে e, এখানে আমরা কি পাচ্ছি বলতো e পেয়েছি x। এখন ধ্রুবপদ যদি আমরা নিতে চাই, ধ্রুবপদ এর সাথে 25 তাহলে 25a, এরপর আমরা 25a পাচ্ছি। এরপরে ধ্রুবপদ আমরা একটু দেখে নিই 5c আর e পেয়েছি। ওকে, তাহলে এই পর্যন্ত আমরা এটাকে 3 নম্বর অভেদাবলী দিয়ে রাখি, তাহলে আমাদের সুন্দরভাবে গাণিতিক প্রবলেমটি সমাধান করার সুবিধা হবে। এখন আসো 3 নং অভেদাবলী থেকে আমরা যে কাজটি করব, যেহেতু আমরা এর মান পেয়েছি তাহলে এখন লিখব 3 নং থেকে আমরা একটু বুঝে বুঝে যদি ম্যাথ করতে চাই তাহলে x⁴ এর সহগ সমীকৃত করে পাই। 3 নং থেকে x⁴ এর সহগ সমীকৃত করে পাই একটু দেখে নাও। তাহলে 3 নং থেকে যদি সহগ সমীকৃত করতে চাই তাহলে বাম পক্ষে দেখো আমাদের কি আছে x⁴, যেহেতু x⁴ বলতে এখানে 0 ইন্টু আমি x⁴ প্লাস 0 ইন্টু x³ প্লাস x² মাইনাস 4x মাইনাস 7 এভাবে বিবেচনা করতে পারতাম। বাম পক্ষে দেখো যদি সর্বোচ্চ ঘাত বিবেচনা করতাম তাহলে x⁴ এর সাথে দেখো সহগ কত হবে, 0 হবে। তাহলে আমরা এখানে কত পাবো বলো তো, 0 পাবো। অর্থাৎ 3 নং এর বাম পক্ষে x⁴ এর সহগ, অর্থাৎ এখানে সহগ কত ছিল, 0 ছিল। সহগগুলো নিব, সহগ সমীকৃত যদি করে বাম পক্ষে আমরা 0 পাবো, আর ডান পক্ষে কি পাবো দেখো a প্লাস আমরা b পাবো, কারণ ডান পক্ষে আছে a প্লাস b ইন্টু x⁴। তাহলে a প্লাস b আমরা এখানে লিখে নিলাম। এখান থেকে আমরা কি পেতে পারি দেখো, এখান থেকে 0 সমান দেখো এর মান পেয়েছে -1/18 প্লাস b পেয়েছি। আমরা খুব ভালোভাবে এখান থেকে b সমান 1/18 পাবো, তাহলে b এর মান দেখো আমরা পেয়ে গেলাম। এখানে b এর মান আমরা বসিয়ে দিই 1/18 পেলাম। ওকে, b এর মানটা একটু দেখে নাও। এরপরে আমরা 3 নং থেকে x³ এর সহগ সমীকৃত যদি করতে চাই তাহলে x³ এর সহগ সমীকৃত আমি একটু সংক্ষেপে বলে দিই। x³ এর সহগ সমীকৃত করব এখন 3 নং থেকে সহগ সমীকৃত করে পাই কি পেতে পারে একটু দেখো, এটা আমি একটু মুছে দিলাম। তাহলে 3 নং থেকে আমি একটু ভেঙে ভেঙে তোমাদের ইন ডিটেলসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমরা সরাসরি 3 নং থেকে উদাহরণের মতো, উদাহরণ 29 এর মতো যদি x⁴, x³ x² বা x এর সহগ সমীকৃত করো তোমরা মান পেয়ে যাবে। তো দেখো আমরা যদি এখন x³ এর সহগ সমীকৃত করি তো বাম পক্ষে আমাদের যে রাশিটি ছিল এখানে x² থেকে শুরু হয়েছে, কিন্তু x³ এর সাথে দেখো মনে মনে এখানে 0 বা আরেকটি পদ ছিল, এই পদে দেখো 0 ইন্টু x³ ছিল, তাহলে 0 নিলাম। তাহলে আমরা 3 নং এর বাম পক্ষে দেখো, বাম পক্ষে x³ এর সহগ সমীকৃত 0, আর দেখো ডান পক্ষে কি আছে বলো তো, b প্লাস c আছে। ডান পক্ষে দেখো b প্লাস c, এর সাথে x³ এর সহগ সমীকৃত যদি করি b প্লাস c পাচ্ছে। এর পরের লাইনে যদি যেতে চাই তাহলে 0 সমান দেখো b এর মান পেয়েছি 1/18 প্লাস c, তাহলে এখান থেকে আমরা পক্ষান্তর করলে c এর মান পাবো দেখো -1/18 পেয়ে যাচ্ছি। তাহলে c এর মান দেখো -1/18 পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থীরা, এই গাণিতিক প্রবলেমটি আমি সমাধান করে দিচ্ছি। এই গাণিতিক প্রবলেমটি তোমরা তোমাদের মেন বই বা কোনো টেস্ট পেপারে হয়তো পাবে না, আমি আমার মতো সাজিয়ে আমি গাণিতিক সমস্যাটির সমাধান করে দেওয়ার চেষ্টা করছি। তোমরা অবশ্যই বুঝতে পারছো। দেখো 3 নং থেকে, এখন 3 নং থেকে আমি বোঝানোর জন্য বারবার লিখছি, তোমরা একবারে লিখে নিবা। 3 নং থেকে x² এর সহগ সমীকৃত করে পাই, সহগ
সমীকৃত করে পাই। একটু দেখে নাও। তাহলে এখন দেখো মেন যে ভগ্নাংশের লব ছিল সেখানে কিন্তু এক্স স্কোয়ার সহগ কত আছে, দেখো এখানে 1 আছে। আর এখানে এক্স স্কোয়ারের সহগ বলতে এখানে পুরাটা আছে কি, দেখো 10a প্লাস দেখো 5b প্লাস সি প্লাস দেখো ডি আছে। এখানে আমরা কীভাবে মান বসাবো একটু দেখে নাও। 1 সমান 10 ইন্টু দেখো এর মান কত ছিল -1/18, বি এর মান কত ছিল একটু দেখে নাও। বি এর মান ছিল 1/18, সি এর মান দেখো -1/18 আর ডি এখানে থাকলো। আমরা এটাকে যদি বাম পক্ষে নিয়ে আসি তাহলে 1, এটা কী হবে বলো তো, আমরা কাটাকাটি করব না, তাহলে মাইনাস হবে, বামে আসলে দেখো প্লাস 10/দেখো 18 হবে, এটা প্লাস ছিল এটা হবে -5/দেখো 18 হবে। এখানে কত হবে বলো তো, এটা প্লাস আমাদের এটা মাইনাস ছিল তাহলে প্লাস হলো, আর এটা প্লাস হবে, তাহলে 1/দেখো 18 সমান আমরা ডি পেলাম। ওকে, তাহলে এটার যদি এখন ক্যালকুলেশন করি, আমি এই সহগ সমীকৃতগুলো একটু মুছে দিই। বি এর মান পেয়েছি, সি এর মান পেয়েছি, তাহলে আমি এখন ডি এর মান পেতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে দেখো আমরা যদি বাম পক্ষে লসাও করি, লসাও করলে কত পাবো দেখো 18 পাবো। তাহলে 18 যোগ দেখো 10 মাইনাস এখানে কত বলো 5, এখানে পাচ্ছি দেখো +1 সমান আমরা ডি পাবো। দেখো আমরা ক্যালকুলেশন করলাম, বাম পক্ষের লসা করলাম 18 হলো, তাহলে কত হয় 28, 29 থেকে যদি আমরা 5 বাদ দিই তাহলে আমরা পাবো দেখো 24/দেখো 18 সমান ডি। এখানে আমরা লোয়েস্ট টার্ম করলে কাটাকাটি যেটা বলি, তাহলে 6 দ্বারা, তাহলে 4 ছক 24, আমরা 3 6 18, অর্থাৎ ডি এর মান আমরা দেখো পেয়ে গেলাম কত 4/3। ওকে, তাহলে ডি এর মান প্রিয় শিক্ষার্থীরা আমরা পেয়ে গেলাম দেখো 4/3। তাহলে আমরা কিন্তু এই গাণিতিক সমস্যাটি সমাধান করার ক্ষেত্রে কখনো ধৈর্য হারা হব না, কারণ আংশিক ভগ্নাংশের পঞ্চম যে নিয়মটি, এই নিয়মটি কিন্তু খুব সুন্দরভাবে ধৈর্য ধরেই তোমাদের ক্যালকুলেশন করতে হবে। আমি সাইডে দেখো এখানে এর মান, বি এর মান, সি এর মান, ডি এর মান আমি পেয়ে গেছি, এবং এই 5টি ম্যাথ কিন্তু তোমরা মেন বইয়ে তোমরা পাবে না। আমি আমার মতো সাজিয়ে এই গাণিতিক সমস্যাটির সমাধান দেওয়ার চেষ্টা করছি। তোমরা যদি একটু ভালো করে একটু দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা, তাহলে বুঝতে পারবা। এখন আসো দেখো এখানে আমরা এই 3 নং অভেদাবলিতে, 3 নং যে অভেদাবলিতে আমরা এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করেছি। এখন 3 নং অভেদাবলিতে আমরা এক্স এর সহগ সমীকৃত করব। দেখে নিই এক্স এর সহগ সমীকৃত করলে কি পেতে পারি। এক্স এর সহগ সমীকৃত করলে -4 সমান আমরা কি পাবো দেখো, এক্স এর সহগ সমীকৃত করলে এখানে পাবো দেখো 5b প্লাস 5c প্লাস ডি প্লাস দেখো ই পাচ্ছি। তো সেই ক্ষেত্রে দেখো -4 সমান 5 ইন্টু দেখো বি এর মান কত ছিল দেখো 1/18 প্লাস 5 ইন্টু সি এর মান কত ছিল বলো -1/18 প্লাস ডি এর মান পেলাম 4/দেখো 3 পেলাম, প্লাস ই এখানে পেলাম। তো লক্ষ্য করো +5/18 -5/18 এটি চলে যায়, অর্থাৎ লোয়েস্ট টার্ম করলে সরলীকরণ করলে এই পদটি এবং এই পদটি চলে যায়। তাহলে -4 এখানে ডান পক্ষে +4/3 আছে, বাম পক্ষে আসলে দেখো কত হবে 4/3 আসলো, সমান আমরা পাবো কত ই। তাহলে এখন দেখো ই এর মানটা আমরা কিভাবে ফাইন্ড আউট করব, দেখো ডি এর মান পেয়েছি। তাহলে ই এর মান যদি পেতে চাই তাহলে বাম পক্ষে আমরা লসা করলে দেখো 3 পাবো, তাহলে 3 4 12 -12 -4 সমান আমরা পাচ্ছি দেখো এখানে ই পাচ্ছি। তো এটা ক্যালকুলেশন করলে ই এর মান আমরা পাবো -16/দেখো 3, অর্থাৎ ই এর মান আমরা পেয়েছি দেখো -16/3। আমরা যদি মেন গাণিতিক প্রবলেমটি দেখি যে লবে অজ্ঞাত আকারে যে এ বি সি ডি ই নিয়েছে, তাহলে আমরা এক্স এর সহগ সমীকৃত পর্যন্ত যখন আমরা ক্যালকুলেশন করছি আমরা খুব সুন্দরভাবে কিন্তু ই এর মান পেয়ে যাচ্ছি। আমরা ধ্রুবক সমীকৃত করব না। তোমরা যদি উদাহরণ 29 বা 60 পেজের যে কাজ বা অনুশীলনী যে কাজগুলো দেখবে, অনুশীলনীতে তোমরা পেজ হচ্ছে এখানে 60 পেজের কাজ আছে বা অনুশীলনী উদাহরণ 29 আছে, এখানে ধ্রুবক সমীকৃত করেছে। ধ্রুবক সমীকৃত আমি করলাম না, অটোমেটিকলি আমি এ বি সি
অর্থাৎ এ বি সি ডি ই এর মান সব পেয়ে গেছি। এখন সুন্দরভাবে এই ক্যালকুলেশন যদি এখন তোমাদের সামনে করে দিই, অর্থাৎ মানগুলো পেয়ে গেছে, মানগুলো এখন বসিয়ে দেবো, তাহলে তোমরা পেয়ে যাবে। দেখো তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা যারা দেখবে তাদের বলবো অনেক উপকারে আসবে, কারণ এই ধরনের ম্যাথগুলো তোমরা সাধারণত করতে চাও না। মনে রাখবে, হর যদি বাস্তব সংখ্যা এবং দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং পুনরাবৃত্তি থাকে, আর দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকলে সেটি যদি উৎপাদকে বিশ্লেষণ না করা যায়, তখনই কিন্তু আমাদের লবে এই টাইপের আমাদের অজ্ঞাত চলক আনতে হবে। তাহলে আমরা এখন কি লিখব, যে 1 নং এ লিখব 1 নং এ কমা বি কমা সি কমা ডি ও ই এর মান বসিয়ে পাই, ই এর মান বসিয়ে পাই। তোমরা একটু দেখে নিও, আমি যে ক্যালকুলেশনটা করেছি এটি খুব সম্ভবত সঠিক আছে। তারপরে তোমরা একটু ক্যালকুলেশন করে তৈরি একাডেমি যে ফেসবুক পেজ আছে বা পাবলিক গ্রুপ আছে, ওখানে তোমরা কমেন্টসে লিখো বা ক্যালকুলেশন করে তোমরা পাঠিয়েও, আমি দেখার চেষ্টা করব। এক্স প্লাস 1 ইন্টু দেখো এক্স স্কোয়ার প্লাস 5 হোল স্কোয়ার, এখানে অভেদ চিহ্ন দিব। এর মান কত পেয়েছে বলো তো, -1/18 বাই আমরা পেয়েছে দেখো এক্স প্লাস 1 প্লাস দেখো বি এর মান পেয়েছে কত বলো তো 1/18, এখানে এক্স থাকলো প্লাস দেখো সি, এটিকে আমরা সি এর মান তো অবশ্যই পেয়েছি, সি এর মান পেয়েছে দেখো মাইনাস পেয়েছে 1/18, এটা আমরা লব আকারে রেখে দিলাম। এটা লিখবো দেখো এক্স স্কোয়ার প্লাস 5। ওকে, এরপরে যে আরেকটি মান আছে, ডি এর মান কত দেখো 4/3x এবং ই এর মান দেখো -16/3 বাই একটু দেখো এক্স স্কোয়ার প্লাস 5 হোল স্কোয়ার। অর্থাৎ তোমরা একটু মনোযোগ সহকারে যদি দেখো যে 1 নং এ অভেদে দেখো এ বি সি এর মানগুলো আমরা একটু বসিয়েছি। তাহলে এটা দেখো ক্যালকুলেশন যদি দেখাতে চাই, তাহলে মাইনাস কত হবে বলো তো 1/18 হবে। আর আমাদের এই হরের নিচে 1 আছে, এটি উল্টে গেলে কিন্তু 1/x এটি হয়ে যাবে। আর এটাতে যদি আমি 1/18 কমন নিলে হবে, তাহলে x - 1 থাকবে, আর হরে থাকলো দেখো এক্স স্কোয়ার প্লাস 5। আমরা এখানে 1/3 যদি কমন নিই বা 4/3 কমনও নেওয়া যেত, তাহলে আমরা এখানে 4x - 16 লিখতে পারবো। বাই দেখো আমরা ই এর মান তো বসিয়েছি -16/3, এটি বসালাম দেখো, বাই দেখো এক্স স্কোয়ার প্লাস 5 হোল স্কোয়ার লিখলাম, এটা মাইনাস আছে থাক অসুবিধা নাই। তাহলে -1 বাই দেখো 18x প্লাস 1, আর এই 18 বলতে 1/18 এখানে আমরা হর আকারে পেয়ে যাব, লবে থাকলো দেখো x - 1, আর এটা লিখতে পারবো দেখো এক্স স্কোয়ার প্লাস 5, এখানে প্লাস আমরা লিখতে পারবো দেখো 1 এখানে 4x - 16 থাকবে লবে, আর এখানে 3 হবে, 3 ইন্টু দেখো এক্স স্কোয়ার প্লাস 5 আমরা হোল স্কোয়ার লিখে নিচ্ছি। এটা দেখো এখানে মাইনাস আছে, তুমি যদি মনে করো যে স্যার আমি এই মাইনাসটা এভাবে লিখবো, এটা একটু মুছে দিই। ফাইনালি আমি যেভাবে লিখবো দেখো, ফাইনালি আমরা পাবো এক্স স্কোয়ার -4x -7 বাই এখানে এক্স প্লাস 1 ইন্টু দেখো এক্স স্কোয়ার প্লাস 5 মেন ভগ্নাংশটি লিখছি। এটা একটু মাইনাসটা পরে লেখার জন্য আমরা এভাবে লিখে নিতে পারি, 18 থাকলো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 5, এই মাইনাসটা পরে লিখলাম 1 বাই দেখো 1/18x প্লাস 1 প্লাস দেখো এখানে 4x - 16 বাই 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 5 হোল স্কোয়ার। যা নির্ণয় আংশিক ভগ্নাংশ আমরা এখানে লিখে দিব, যা নির্ণয় আংশিক ভগ্নাংশ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এই ক্লাসটা একটু দেখো, তোমাদের বলবো একটু ধৈর্য সহকারে এই ক্লাসটি করতে হবে। তোমরা অনেকে আছো যেটাতে কোনো চলক থাকে না, তোমরা অনেকে লিখেছো ধ্রুবপদ কি স্যার, একটু বুঝিয়ে দিলে ভালো হতো। তোমাদের ধ্রুবপদ এর আনসার আমি নেক্সট ক্লাসে বলে দেওয়ার চেষ্টা করব। তোমরা একটু দেখো, আজকে আমি মূলত চেষ্টা করেছি উচ্চতর গণিতের 2য় অধ্যায়ের আংশিক ভগ্নাংশের যে আংশিক ভগ্নাংশের 5ম যে নিয়ম, অর্থাৎ 3য় এবং 4র্থ নিয়মের সমন্বয়ে আমরা কোনো
মূলদে ভগ্নাংশে হরে যদি বাস্তব এবং দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক সম পাই এবং এই দ্বিঘাত উৎপাদক সম পুনরাবৃত্তি যদি হয়, সেই ক্ষেত্রে আমাদের কী টাইপের ক্যালকুলেশন করতে হবে। তোমাদের এখানে মনে রাখতে হবে যে অভেদাবলী 2-এ যে আমাদের বাস্তব উৎপাদক থাকবে এটা সমান 0 বসিয়ে নিলে খুব সুন্দরভাবে কিন্তু এ বি সি ডি এর প্রত্যেকটি মান পেয়ে যাবে। এর পরবর্তীতে ঘাতের অধক্রম অনুসারে তোমরা x⁴, x³ x² x এর সহগ সমীকৃত করবা। যদি আমাদের লবে যে এ বি সি ডি ই এর মান যদি না পাওয়া যায়, পরবর্তীতে যে আমরা ধ্রুবক সমীকৃত করব। তোমাদের বলবো যে তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে এই ক্লাসটি তোমরা আবার পাবে এবং আফরান চেষ্টা করে যাচ্ছে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বা এসএসসি যারা পরীক্ষা দিবে 2022 সালে, ওভারঅল তোমরা ইন্টারে যে এই ধরনের ম্যাথগুলো তোমরা পাবে ক্যালকুলাসে যে। সো তোমরা ভালোভাবে পড়াশোনা করো, সুস্থ থেকো, দেখা হবে পরের আবার কোনো লাইভ সেশনে। সে প্রত্যাশায় এই ক্লাসের ইতি টানলাম। আল্লাহ হাফেজ।